তথ্য মন্ত্রণালয়ের কাজ না, আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো, শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট মানে কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে। তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, 3টা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন। সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলা একে ফজলুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো একসময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটাতে আপনার এই ঘটনাটা ঘটছে, সম্পদের পুনর্বন্টন হয়েছে। সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিসটা হবে, যেটা আমরা বদলাতে চাচ্ছিলাম, যারা বলেন যে বন্দোবস্ত, এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই। অন্তত আজকে অনেক আমি দেখতেছি অনেক ক্যামেরা, ভয়াবহ ক্যামেরার অবস্থা, হিউজ ক্যামেরা। সো আমার কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে সম্পদের পুনর্বিন্যাস। সম্পদ বলতে শুধুমাত্র অ্যাসেট না, টাকা পয়সা না, ল্যান্ড। আপনি আজকেও বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন, কিন্তু ল্যান্ড কোয়েশ্চেন নিয়ে কোনো কাজ করা হয়নি। সেকেন্ড কোয়েশ্চেনগুলো। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনার এখানে অলিগার্করা গত 15 বছর রেজিমকে সাপোর্ট করে গেছে। অলিগার্কদেরকে আপনি 2 পয়সারও কোনো রকম বাধা দিতে পারেন না। বরং আপনার আজকে পর্যন্ত রাষ্ট্রের যে পলিসি, ইভেন এই গণভোট, এই সনদ হয়ে যাওয়ার পরেও যে পলিসি থাকবে, সেটাই অলিগার্কদেরকে সাপোর্ট করে যাবে, অলিগার্কদের আরও বেশি টাকা বানানোর উপায় করে দেবে। আজকে যে অলিগার্করা বাংলাদেশের এই পুরো এনার্জি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, সেই অলিগার্করা আজকে বাংলাদেশের সরকারের সাথে খুবই মানে কমফোর্টেবলি কাজ করতেছে। 3-4 জন ওই শেখ হাসিনার সাথে যারা ছিল, তাদেরকে ধরা ছাড়া কোনো অলিগার্কের গায়ে 1 পয়সারও আঘাত, একটা টোকাও দেওয়া হয়নি। ফলে অলিগার্করা যখন রয়ে গেছে, ফোর্থ কোয়েশ্চেন যেটা আমরা বলতে চেয়েছিলাম, যে কিসে পরিবর্তন আনতে হবে, তাহলে আপনি সম্পদে, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনলেন না, আপনি এটাকে ঝুলিয়ে রাখলেন পরবর্তী সংসদের জন্য, জানি না কি হবে। আপনি সম্পদের এবং সম্পদ এবং ভূমির পুনর্গঠন করলেন না, পুনর্বন্টন করলেন না, গেল। আপনি থার্ড যে কোয়েশ্চেনটা আমি বললাম, যে আপনি অলিগার্কদের কাছ থেকে টাকা জনগণের কাছে ফেরত আনার কোনো ব্যবস্থা, আপনারা অনেকবার আমরা বলেছি যে বিদেশ থেকে টাকা ফেরত আনা, বিদেশের টাকা পরে রাখে, দেশেই যারা এই সম্পদকে কুক্ষিগত করছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেশেই তো অনেক অলিগার্করা লুকিয়ে আছে। দেশে অলিগার্কদের এই দালালরা বসে বসে মিডিয়া চালাচ্ছে, আপনার কালচার করে বেড়াচ্ছে, আপনার সকল প্রতিষ্ঠান করতেছে, এবং এখন নতুন পুরাতন সব দলগুলোকে ফান্ডিং করতেছে। তো আপনি এদেরকে সরাইতে পারলেন না, অথবা এদেরকে ভাঙতে পারলেন না। সরানো তো সম্ভব না। ন্যাশনাল ক্যাপিটাল বলতে একটা জিনিস আছে, জাতীয় পুঁজি তো আপনি ধ্বংস করতে পারবেন না, এটাকে আপনার রিডিস্ট্রিবিউট করার কথা ছিল, আপনি থার্ডটাও পারলেন। আপনি যদি চতুর্থ প্রশ্ন, নতুন বন্দোবস্ত বলতে কি বুঝিয়েছি যদি বলি, যেহেতু আমি এটা লিখেছি, আমি এটার দায়িত্ব নিয়ে বলতেছি। যারা এটা লিখে বিশ্বাস করে না এবং এটার সাথে বেইমানি করছে, তারা তো বুঝতে পারবে না। ফোর্থ কোয়েশ্চেনটা কি? ফোর্থ কোয়েশ্চেনটা হচ্ছে, আপনাকে এই যে মিডিয়া ইকোসিস্টেম, সিভিল সোসাইটি ইকোসিস্টেম, কালচারাল ইকোসিস্টেম, কালচারাল হেজুমনির কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে ডিল করার কথা ছিল। এরা শেখ হাসিনাকে জ্যান্ত রেখেছে, এরা শেখ হাসিনার আবে হায়াত ছিল, শেখ হাসিনার জন্য এরা আবে হায়াত ছিল। সেই জিনিসগুলোকে কি কোনো রকম আপনার ডিসমেন্টল করা গেছে? না।
আপনি যদি বলেন এবার বলেন যে ভাই আপনি তো মিডিয়ার দায়িত্ব ছিলেন, আপনি কি করলেন, এখানে অনেক মিডিয়ার লোকরা আছে, আমি নিজের দায়িত্ব জবাবদিহিতা দিতে বাধ্য জনগণের কাছে, কারণ জনগণ আমাকে ওখানে পাঠিয়েছে। আমার নিজের কোনো সক্ষমতা ছিল না, যতটুকু আমি আমার নিজের মানে বুদ্ধি সাহস দিয়ে যতটুকু এগোতে পেরেছি, কিন্তু অবশ্যই জনগণের রক্তের বিনিময়ে আমরা ওখানে গেছি, আমি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আমি ওখান থেকে বলতেছি, আপনি যদি অলিগার্কদেরকে না ধরেন, আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কাউকে না ধরেন, আপনি আজকে বলেন সচিব কয়জনকে আপনারা জেলে দিয়েছেন? সচিবরা এখনো বাড়িধারা ডিওএইচএসে বসে আছে, ওরা রিল্যাক্সে জীবনযাপন করতেছে। আপনি গ্রেপ্তার করলেন, আপনার এই যে গ্রেপ্তারের পরবর্তী ছেড়ে পালিয়ে গেছে, এটা শুধুমাত্র আমরা তো শুধুমাত্র সমালোচনার জন্য কয়েকটা জিনিস আছে আমাদের, সেটাই আমরা করি, শুধু ক্যান্টনমেন্টে পালিয়ে যায়নি, বরং এর বাইরেও অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে অনেক লোক বেরিয়ে গেছে, এই দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সচিব আমলা যাদেরকে আমি যখন জনপ্রশাসন কমিটির সেক্রেটারি ছিলাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখানে চেষ্টা করেছি আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের দালাল ছিল সেই সচিবদের বাদ দেওয়ার জন্য, কিন্তু আমরা বাদ দিতে পারিনি কেন, সেই জবাব আমি দিব। আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে, কারণ সিকিউরিটি কনসার্ন। কারণ আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, বিকজ উই স্পোক দ্য ট্রুথ, এবং এই জন্য মন্ত্রণালয়ের শেষ 4 মাস আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তো মিডিয়ার কথাতে আসি, তো মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না, আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো মানে এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই, কারণ হচ্ছে যে এখানে যদি রাষ্ট্রের আরও অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারে আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব, নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট মানে কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। তো এই পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে পদার্পণের যে 4টা কথা বললাম, যে আপনার ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস লাগবে, সম্পদ এবং আপনার ভূমির পুনর্বিন্যাস লাগবে, আপনার এই যে ন্যাশনাল ক্যাপিটাল বা জাতীয় পুঁজি যাকে বলি আমরা, সেটার পুনর্বিন্যাস লাগবে। সেটার পুনর্বিন্যাসের ক্ষেত্রে অলিগার্কদের অথবা দুর্নীতিবাজদের অথবা এখানকার যে সিস্টেমেটিক যে রিপ্রেশন আছে, এখানের সাথে জড়িত যেই আমলারা আছে তাদেরকে আপনাকে ধরতে হবে, ডিসমেন্টাল করতে হবে। থার্ড যেটা বললাম, সিভিল সোসাইটি এবং কালচারাল যে সফট পাওয়ার আওয়ামী লীগের জন্য আবে হায়াত ছিল, সেই সফট পাওয়ারকে ডিসমেন্টাল করতে হবে। এর কোনোটাই সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি নাই? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব না। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল,
সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা হচ্ছে যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম, আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরও কি বলে, এগুলো করতে হইতো না, গণভোটের প্যারায় আমাদের যাইতে হইতো না, গণপরিষদেই বাস্তবতা ছিল। আমার এখন মনে পড়ে, একটু পরে আলী রায় স্যার কথা বলুন, আলী রায় স্যারকে যখন আমরা বলছিলাম, আমরা 3 জন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, যে আপনি আসেন দেশে, সংবিধান পুনর্লিখিত হবে। ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম, ওখানে আমার বক্তব্য দেখবেন, আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন হবে। সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে বদলাবেন, এটা পুরাটা চলে গেছে আরেকটা গভর্নমেন্টের হাতে। এই যে ব্যাকস্লাইডিংটা হইল, এটাই হচ্ছে যে সমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে, সেটাও আমরা করতে পারি না। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব, সেই প্রমিস কি রাখা হবে, সেটা নিশ্চয়তা কি? কারণ গণভোটের কোনো লিগাল, মানে আপনার লিগাল বলতে একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়, এখনও হচ্ছি না এরকম না, এখনও হচ্ছি, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি। রাজনৈতিকভাবে যে বক্তব্য পুরাতন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের ব্যাপারে, আমি মনে করি অনেক দিন পরে আমি আমার পজিশন ক্লিয়ার করতে পেরেছি। রাজনৈতিক যে কথাটা আমি বলবো, আমরা যারা এখানে অভ্যুত্থানের আগে এখানে এই যে রাষ্ট্রকল্প বলেন, গুরুবার আড্ডা বলেন, আরও এই যে সিনেযোগ ছিল আমার নিজের পত্রিকা, আরও অনেকগুলো কালচারাল অ্যাক্টিভিটিস বলেন, এর মাধ্যমে আমরা কি চেয়েছিলাম? যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই যে একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করি নাই, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করি নাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।